অর্থাৎ ছাত্র শিবিরের কেউ যদি থাকে তাকে হত্যা করে ফেলাও জায়েজ, এরকম একটা পরিস্থিতি বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয়। এর মাধ্যমে আসলে হলগুলোতে যে গেস্ট রুম গণরুমের কালচার, এই কালচারের কবর রচিত হয়। গণরুম এবং গেস্ট রুমের মধ্যে তাদেরকে যেতে অনেক রকম অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছে। শিক্ষার্থীর যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো তারা ঠিকভাবে পালন করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় লাখো তরুণ তরুণীদের স্বপ্নের প্রতিষ্ঠান, কিন্তু স্বৈরাচার আমলে ছাত্র রাজনীতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে সাধারণ শিক্ষার্থীদের অনেকে হলে থাকা তো দূরের কথা, ক্যাম্পাসে আসতেও ভয় পেত। বিশেষ করে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কাউকে পেলেই চালানো হতো অসহনীয় অত্যাচার। সেই ছাত্র সংগঠনের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিকের সাথে আজকালের নিয়মিত সাক্ষাৎকার পর্বের আজকের আলাপচারিতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জুলাইয়ের আগের ও পরের শিবিরকে পার্থক্য করতে বলা হলে আপনি কিভাবে চিহ্নিত করবেন? দেখুন, এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড করতে হবে। এটা হচ্ছে ছাত্র শিবির শুরু থেকেই ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্র শিবির লম্বা সময় ধরে ৭৭ সাল থেকে কাজ করে আসছে। এখানে বিশেষ করে গত ১৫ বছরের ফ্যাসিবাদের যে সময়টা, এই সময়টাতে ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজ করা হচ্ছে। ছাত্র শিবিরকে সমাজের সামনে মিডিয়ার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে ছাত্র শিবিরের আসলে মানুষই না, অর্থাৎ ছাত্র শিবিরের কেউ যদি থাকে তাকে হত্যা করে ফেলাও জায়েজ, এরকম একটা পরিস্থিতি বিশেষ করে ক্যাম্পাসগুলোতে, যেটা আপনারা শুধু আপনার হত্যার বিষয়টা আপনারা জানেন। তার অপরাধের জায়গাটি তাকে জাস্ট অভিযুক্ত তোলা হয়েছে শিবিরের সাথে সংশ্লিষ্ট, এর জন্য তাকে মারতে মারতে এক পর্যায়ে মেরিয়ে ফেলা হয়েছে। এইটা আসলে ছাত্র শিবিরের আগের যে অবস্থানটা বা ছাত্র শিবিরের উপর যে সকল অত্যাচার এবং নির্যাতন হয়েছে সেটার প্রতিনিধিত্ব করে কী পরিমাণ প্রেশারের মধ্য দিয়ে ছাত্র শিবিরকে যেতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো এই ৫ই আগস্টের আগের সময়টাতে আমরা স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারিনি। তো ৫ই আগস্টের যখন আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটাতে ছাত্র শিবির সর্বাত্মকভাবে পার্টিসিপেট করেছেন এবং এর মাধ্যমে অনেকগুলো রক্তের বিনিময়ে, অনেক শহীদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি। এবং এর মাধ্যমে আলটিমেটলি শুধু ছাত্র শিবির নয়, বরং একই সাথে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে পেরেছি। এবং সেই জায়গা থেকে প্রায় সবাই তার যে মৌলিক অধিকারটুকু আছে সেই অধিকারটুকু বাস্তবায়নের সুযোগটা পাচ্ছে এবং একই সাথে সবাই যার যার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। ৫ই আগস্টের পরের যে সময়টা আপনি দেখবেন, ৫ই আগস্টের পরের যেটুকু সময় আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরি, আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে অনেকগুলো পাবলিক প্রোগ্রাম আমরা করেছি। এই প্রোগ্রামগুলো আগেও আমরা হয়তো করতাম, কিন্তু পাবলিকলি এভাবে করার সুযোগটা পেতাম না, কারণ আমাদেরকে নানাভাবে ডিহিউম্যানাইজ করা হতো বা তার স্বাভাবিক পরিচয়ে থাকার সুযোগটাই দেওয়া হতো না। তো সুযোগ পাওয়ার পরে আমরা যেমন ইফতার বিতরণ কর্মসূচি, এরপর একই সাথে ফ্রি মেডিকেল ক্যাম্প, এরপর হচ্ছে জুলাই লিপির প্রতিযোগিতার আয়োজন করেছি, সেখানে অনেকে পার্টিসিপেট করেছে। এরপর অদম্য শিক্ষার্থী যারা আছে, অর্থাৎ স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস, তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এছাড়া আরও অনেকগুলো কার্যক্রম যেগুলো আপনারা দেখেছেন, এই কার্যক্রমগুলো পরিচালনা করার মাধ্যমে আলটিমেটলি ছাত্র শিবির যেই মৌলিক পারপাস নিয়ে কাজ করে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, এই সুযোগটা তারা পেয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই দুইটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। বিশেষ করে আমাদের কার্যক্রমগুলোর মাধ্যমে আমরা যে কার্যক্রমগুলো পরিচালনা করি, সাধারণ মানুষ এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ছিল, ছাত্র শিবিরকে যেভাবে শো অফ করা হতো মিডিয়ার মাধ্যমে, এই জায়গা থেকে মানুষের ভুল ধারণাগুলো হচ্ছে এবং আমাদের সম্পর্কে সত্যটা তারা জানতে পারছে। এটা এত ভালো লাগার জায়গা। আমি এইভাবে পার্থক্যটা করতে চাই। ৫ই আগস্টের আন্দোলন চলা অবস্থায় যখন ছাত্রলীগকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয়, এর মাধ্যমে আসলে হলগুলোতে যে গেস্ট রুম গণরুমের কালচার, এই কালচারের কবর রচিত হয়। এরপর থেকে শিক্ষার্থীরা অন্তত এই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার এবং এই জায়গা থেকেই হলগুলোতে অ্যাটলিস্ট কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম বা কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হোক, এটা কখনোই শিক্ষার্থীরা চায় না। এবং না চাওয়ার পিছনে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই যে একটা লম্বা সময় ফ্যাসিবাদের যে সময়টা, দীর্ঘ ১৫-১৬ বছর, এই সময়টাতে গণরুম এবং গেস্ট রুমের মধ্যে তাদেরকে যেতে অনেক রকম অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছে। শিক্ষার্থীর যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো তারা ঠিকভাবে পালন করতে পারে। এই জায়গা থেকে ৫ই আগস্টের পরের এই সময়টা প্রশ্নই আসে না, মানে শিক্ষার্থীরা এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। এবং একই সাথে কোনো দল যদি এভাবে কোনো ধরনের পরিকল্পনাও করে,
সেটিকেও শিক্ষার্থীরা মানে প্রতিরোধ করবে এবং এখনও পর্যন্ত এটাই হয়ে আসছে। অর্থাৎ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যদি হলগুলোতে, ক্যাম্পাসগুলোতে তো আছে, সবাই যার যার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করছে, কিন্তু হলগুলোর ভিতরে যদি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এটি শিক্ষার্থীরা কখনোই ভালোভাবে নেয় না। তো এই জায়গা থেকে গণরম গেস্টমের কোনো সুযোগ আপাতত নাই, বা এটা করার কোনো সুযোগও নাই, এবং এটা আমরাও সর্বাত্মক চেষ্টা করি, চাই যে ফ্যাসিবাদের যে কালচারটা এটা কোনোভাবেই যেন হলগুলোতে আবার ফিরে না আসে। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র শিবির কী ভাবছে? ডাকসু নির্বাচনের কথা যদি বলি, আসলে এটি মানে দীর্ঘ সময়, মানে স্বাভাবিক নিয়ম হচ্ছে প্রতি বছর অন্তত একবার ডাকসু হওয়ার কথা, এবং দুর্ভাগ্যবশত ৭১ সালে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত মাত্র ৮বার ডাকসু নির্বাচন হয়েছে, এবং এর মধ্যেও টোটাল ৩৭ বার হয়েছে। এর মধ্যে ৩৭ বারের মধ্যে প্রায় ২৯ বারই হয়েছে পাকিস্তান এবং ব্রিটিশ আমলে। তো এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, কারণ ডাকসু জিনিসটা এটা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধিত্ব বাছাই করবে, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, সুষ্ঠু এবং সুন্দর নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য তারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে, প্রশাসনের সাথে ডিল করবে। এটা হলো ডাকসুর প্রধান জায়গা। তো লম্বা সময় ফ্যাসিবাদের কারণে আলটিমেটলি এই সুযোগটা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে। ৫ই আগস্টের পরে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, তখন যে সকল অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে, সেই জিনিসগুলোকে ফিরে পাবার একটা সুযোগ তৈরি হয়েছে, এবং এটার স্বাধীনতার মানে দ্বিতীয় স্বাধীনতা ৫ই আগস্টের পর থেকে শিক্ষার্থীরা বারবার দাবি জানিয়ে আসছে ডাকসু হওয়াটা খুবই জরুরি। এবং ডাকসু নিয়ে, ডাকসুর গঠনতন্ত্র নিয়ে অনেক আলাপ আছে, বিশেষ করে অনেকগুলো পরিবর্তন, সংস্কার পরিবর্তনের জায়গাগুলো এসছে। ২০১৯ সালে কিছু ধারা যুক্ত করা হয়েছে, যেগুলো আওয়ামী লীগ তার দলের যে মৌলিক কার্যক্রম বা দলের যে পারপাস, সেই পারপাসকে সার্ভ করার জন্য এগুলো যুক্ত করা হয়েছিল। এই জায়গা থেকে প্রতিটি দলের কিছু সংস্কারের জায়গা থাকে। তো প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে সংস্কার প্রস্তাবনা চাওয়া হয়েছে। সবগুলো দল তারা তাদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে, অংশীজন যারা আছে, এবং সেটার ভিত্তিতে কিছুদিন আগে টাইমলাইন ঘোষণা করেছে ফাইনাল ছাত্র শিবিরের জায়গা থেকে, যে এই ডাকসুটা অবশ্যই হওয়া উচিত এবং খুব দ্রুত সময়ের মধ্যেই হওয়া উচিত, এবং এর মাধ্যমে আলটিমেটলি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, তৈরি হয়, এর মাধ্যমে জাতীয় নির্বাচনেও এর একটা ভালো প্রভাব আমরা দেখতে পাবো। কারণ একটা লম্বা সময় ধরে ফ্যাসিবাদের সময়টাতে আসলে ভোটের অধিকার যে মানুষের, সেটি প্রতিফলিত হয়নি, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সবার, এবং বিশেষ করে ইয়াং জেনারেশন, বর্তমান তরুণ প্রজন্ম যারা আছে, তারা হয়তো এখনও পর্যন্ত লাইফের প্রথম যে ভোটটা জাতীয় নির্বাচন, সেটি হয়তো এখন পর্যন্ত নেওয়ার সুযোগটাই পাইনি। আমরা মনে করি যে ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, এর মাধ্যমে আলটিমেটলি ভোটের অধিকার প্রতিফলিত হবে, গণতান্ত্রিক চর্চা হবে, এবং এটি জাতীয় নির্বাচনেও ভালো প্রভাব ফেলবে। অনেকেই অভিযোগ করছেন যে ছাত্র শিবিরের কর্মীরা স্বৈরাচার আমলে ছাত্রলীগের ছায়া ফেলেছিল। এই অভিযোগের সত্যতা কতটুকু? এই প্রশ্নটা অনেকবার এসছে, আপনার একটু ক্ল্যারিফাই করা দরকার। এটি হচ্ছে, দেখেন, আমরা যেটা আগে বলেছি যে ছাত্র শিবিরের যে মানে বিশেষ করে ফ্যাসিবাদের যে সময়টাতে মানে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, যদি এরকম একটা স্পেসিফিক দলকে বা কোনো একটা সংগঠনকে বলতে চাই, সেটা ছাত্র শিবিরের নাম দেওয়ার আগে আসবে। এটা এখানে একটা বিষয় হলো যে আলটিমেটলি যেখানে ছাত্র শিবির পরিচয়টাই দেওয়া যেত না, মানে পরিচয় পেলেই তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। ওই পরিবেশে একটা স্বাভাবিকভাবে শিক্ষার্থীর যে ধরেন মানে শিক্ষার্থী হিসেবে তার যে মৌলিক অধিকার, এই অধিকারটুকু প্রতিফলনের জন্য, এই অধিকারটুকু তারা বাস্তবায়ন করবে, সেই জন্য তারা স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম, সেই কার্যক্রমটা পরিচালনা করার প্রত্যেকটা মানে শিক্ষার্থীর এটা একটা মৌলিক অধিকার। এখন যে অভিযোগটা বারবার করা হয় যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, বিশেষ করে আমি যদি আরও স্পেসিফিক করে বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি SF ফরহাদ ভাই এটা বারবার বলা হচ্ছিল। এখানে দেখেন একটা বিষয় হলো, ফরহাদ ভাই এটা বিভিন্ন টকশোতে বা বিভিন্ন জায়গায় তিনি চ্যালেঞ্জ করেছে যে আমি যদি ছাত্র শিবিরের সাথে কোনোভাবে কানেক্টেড আছি, কোনো প্রোগ্রামে ছাত্রলীগের সাথে আমার ছবি আছে, কিংবা হচ্ছে কোনো প্রোগ্রামে আমি মানে নেতৃত্ব দিচ্ছি, এই যে কোনো ডকুমেন্টস যদি আপনাদের কারো কাছে থাকে আপনারা নিয়ে আসেন। যারা অভিযোগ করছে, এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সেটি হচ্ছে যে একটা গ্রুপ আছে যারা আলটিমেটলি ছাত্র শিবিরের বিরোধিতার উপরেই তাদের রাজনীতিটা টিকে আছে। তাদের রাজনীতির মূল কাজই হচ্ছে যে আমাকে ছাত্র শিবিরকে বিরোধিতা করতে হবে, সে ছাত্র শিবির মুক্ত সংগঠন, ছাত্র শিবির ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, এই কথাগুলো বলার মাধ্যমে বারবার তারা আলটিমেট তাদের রাজনীতিটা টিকিয়ে রাখার চেষ্টা করে। তাদের কোনো নেতৃবৃন্দ টকশোতে যদি প্রশ্ন করা হয়, দেখবেন 5 মিনিট সময় দেওয়া হলে 4.5 মিনিট তার বক্তব্য থাকবে যে ছাত্র শিবির এটা করেছে, ছাত্র শিবির
এটা করেছে। আর বাকি যদি কিছু সময় থাকে সেই সময়টা তারা নিজেরা কি কার্যক্রম পরিচালনা করে সেটা করতে চায়। তো যার কারণে এই অভিযোগগুলো বেশিরভাগ ওই দিক থেকে আসে। আমি জাস্ট এটুকু বলবো যে আলটিমেটলি ছাত্র শিবিরের তার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, ছাত্র শিবির নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং এই কাজগুলো আগেও করতো, এখনও করছে। 5ই আগস্টের আগের সময়টাতে ভালোভাবে করতে পারেনি বা সেই সুযোগটা দেওয়া হয়নি। 5ই আগস্টের পরে এই সুযোগটা পেয়েছে এবং এখন স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। এই অভিযোগটা আমি আশা করি যে অন্যান্য সাধারণ মানুষ বা সকলেই এই ব্যাপারে এটা ক্লিয়ার, তাদের কাছে এটা ক্লিয়ার যে ছাত্র শিবির আসলে কী ধরনের সংগঠন এবং তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। এই বিষয়টুকু আমি আশা করি তাদের কাছে মেসেজটা ক্লিয়ার। 5 আগস্টের পরে ছাত্র শিবির ছাত্রদলের ঐক্যে কি ফাটল ধরেছে? এটা একটা প্রশ্ন। প্রশ্নের জায়গাটা আসলে এই জায়গা থেকে আসে যে 5ই আগস্টের আগের যে সময়টা, সেই সময় যেহেতু ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং ওই সময়টাতে বিরোধী দলের জায়গাতে ছাত্র দল বা ছাত্র শিবির তারা ছিল। ছাত্র দলের উপর যেমন নির্যাতন হয়েছে, ছাত্র শিবিরের উপর নির্যাতন হয়েছে। তো এই জায়গা থেকে ধরেন যে কিছু কিছু জায়গায় অনেকগুলো জায়গায় আমাদের একত্রে কাজ করতে হয়েছে। দেখেন, একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, সেটি হলো যে আলটিমেটলি 5ই আগস্টে যখন ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু শুধুমাত্র কোনো একটা দল বা একটা পার্টির লোকজনের নেতৃত্বেই যে পুরো আন্দোলনটা পরিচালিত হচ্ছে ব্যাপারটা এমন নয়। এটি মূলত সবার সম্মিলিত একটা আন্দোলন ছিল এবং এই জায়গাটা এটাকে আমাদের যে পারিভাষিকভাবে এটাকে ডাইভার্জেন্ট কনভার্জেন্ট ইফেক্ট বলা হয় আর কি। অর্থাৎ কোন একটা পারপাসকে কেন্দ্র করে সবগুলো দল যখন একটা পারপাসে সবার ঐক্যমত জায়গা তৈরি হয়। তো 5ই আগস্টের সময়টাতে যেটা হয়েছিল যে এই মুহূর্তে আওয়ামী ফ্যাসিজম এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে প্রতিটা দল আসলে এটা গুরুত্ব হয়েছিল। কেউ তাদের মৌলিক যে অধিকার সেগুলো প্রতিফলন করতে পারছিল না এবং একই সাথে তাদের যে সাংগঠনিক মৌলিক কার্যক্রম, এই কার্যক্রমগুলো তারা পরিচালনা করতে পারছিল না। তো যার ফলে একটা পয়েন্টে সবাই একত্রিত হয়েছে যে যে কোনো মূল্যেই হোক স্বৈরাচারের পতন ঘটাইতেই হবে। তার কারণ হলো যে এটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা কোনোভাবে পসিবল না। তো এই জায়গা থেকে যেহেতু সবাই একত্রিত ছিল, তখন ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, বাম রাজনৈতিক দলগুলো আছে এবং সকল ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর যারা আছে, মোট কথা সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে এই আন্দোলনটি পরিচালনা করেছে। সেই জায়গা থেকে একতার জায়গাটা অফকোর্স ছিল। তো 5ই আগস্টের পরে ফাটলের কথা যদি ধরি, আমি বলি যে এটা ফাটল না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ ছাত্র শিবির একটা স্বতন্ত্র সংগঠন এবং ছাত্র দল একটি স্বতন্ত্র সংগঠন। প্রত্যেকটা দলেরই নিজস্ব কিছু পলিসি আছে, নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য আছে, নিজস্ব কর্মসূচি আছে। সেই জায়গা থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, আমরাও আমাদের কার্যক্রম পরিচালনা করবো, এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে একই সাথে জাতীয় ইস্যুতে আগে যেমন আমরা একসাথে কাজ করেছি, ছাত্র শিবির মনে করে যে আবারও যদি কখনো এরকম বিষয় আসে তখন এখানে আমাদের একত্রে কাজ করা দরকার, আমরা আবারও একত্রিত হয়ে কাজ করবো। এটি ছাত্র শিবিরের জায়গা থেকে আমি বলতে পারি। কাদা ছোড়াছুড়ি জায়গাটা এটি সবচেয়ে ভালো যে প্রশ্নটা ছাত্রদলের ভাইদেরকে করে, এটা আরও বেটার। আমি আমার জায়গা থেকে বলবো যে ছাত্র শিবির মনে করে যে ছাত্রদল নিজস্ব রাজনৈতিক সংগঠন, স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন, ছাত্র শিবির একটা স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। দুজনেরই নিজস্ব পলিসি অনুযায়ী তার দলের মৌলিক যেই অবকাঠামো বা সংবিধান, সেই অনুযায়ী দল পরিচালিত হবে। তো এই জায়গা থেকে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো প্রকার মতভেদ বা ধরেন যে কাদা ছোড়াছুড়ি, এই জায়গাটা কখনোই কাম্য নয়। আমরা আমাদের জায়গা থেকে এটা ক্ল্যারিফাই করতে পারি যে যদি আমাদের কোনো জায়গায় দ্বিমত থাকে, তারা যেমন এটা মতামতটা দিতে পারবে বা দ্বিমত পোষণ করতে পারবে। একই সাথে আমরাও ছাত্র দলের কোথাও কোনো জায়গায় নিয়ে এটা আমরা সমালোচনার অধিকার এটা সবারই আছে, গণতান্ত্রিক অধিকার। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এটা কাদা ছোড়াছুড়ির পর্যায়ে যেন না যায়, এটা আমাদের দুই দলেরই লক্ষ্য রাখা উচিত। বা ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এটা অলওয়েজ মনে করি। কিন্তু ওই যে জিনিসটা বললাম যে যদি কেউ এমনটা মনে করে যে তার রাজনীতির আসলে দাঁড়িয়ে আছে আরেকটা দলের বিরোধিতা করার মাধ্যমে, সমালোচনা করার উপরে, সেক্ষেত্রে আসলে আমাদের কিছু করার থাকবে না। আমরা জাস্ট আহ্বান করতে পারি যেন কাদা ছোড়াছুড়ি পর্যায়ে না যায় এবং জাতীয় ইস্যুতে শিক্ষার্থীদের কল্যাণে, জাতীয় স্বার্থে আমরা কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতাকে কিভাবে মূল্যায়ন করবেন? এখানে একটা বিষয়, অন্তর্বর্তী সরকারের যে সাফল্য বা ব্যর্থতার প্রশ্ন যদি আমি আসি, আসলে লম্বা সময় 15 থেকে 16 বছর ফ্যাসিবাদ এমনভাবে আমাদের সমাজে ঘিরে বসেছিল আমাদের রাষ্ট্রে, যে রাষ্ট্রের প্রতিটা ইনস্টিটিউশন, একেবারে ছোট থেকে শুরু করে উপরের পর্যায়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে
ভয়াবহভাবে গ্রাস করেছিল। তো যখন নাকি এত লম্বা সময় একটা ফ্যাসিজম প্রতিষ্ঠিত হওয়ার পর যখন সে সব কিছুকে ছেড়ে ফেলে সে যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, তখন আসলে এই সবগুলো ইনস্টিটিউশন ভয়ানকভাবে ফল করে। খুবই ভঙ্গুর একটা অবস্থা। অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা পেয়েছে বা দায়িত্বটা পেয়েছে, সেই সময়ে অবস্থাটা এমন যে পুরো রাষ্ট্রের সবগুলো ইনস্টিটিউশন ফল করেছে। তো এই জায়গা থেকে আসলে যে কারো পক্ষে, যে কোনো সরকারের পক্ষেই এইটা থেকে স্বাভাবিক কার্যক্রমে নিয়ে আসার একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তবুও আমি মনে করি যে সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে ফ্যাসিবাদের লম্বা সময়ের পরে এবং অনেক রক্তের বিনিময়ে যেহেতু আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তো সেই জায়গা থেকে প্রত্যাশার জায়গাটা আসলে অনেক বেশি। সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা যে সব কিছু একেবারে ঠিক হয়ে যাবে। একদম আইডিয়াল স্টেট বলতে আমরা যেটা বুঝি, যেটা আমরা স্বপ্ন দেখি যে কোনো সমাজে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, মানুষের নানা রকম হয়রানির শিকার হইতে হইতে এগুলো থাকবে না, ট্রাফিক জ্যাম থাকে এগুলো থাকবে না, অর্থাৎ এটার হচ্ছে ধরেন আপনার কী বলে বিদ্যুতের সমস্যা, পানির সমস্যা, আরও জাতীয় অনেকগুলো যত ধরনের সমস্যা, কোনো ধরনের সমস্যা থাকবে না, সব কিছু একদম হুটহাট ঠিক হয়ে যাবে। এটা আসলে মানুষের প্রত্যাশার জায়গা, এটা প্রত্যাশা থাকে, নিঃসন্দেহে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকবে। তবে একই সাথে অন্তর্বর্তী সরকারের যে জায়গাটা এটাও একটু বুঝতে হবে, যেহেতু সবগুলো ইনস্টিটিউশন ফল করেছে, তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করি যে তারা হয়তো প্রত্যাশার জায়গাটা পুরোপুরি পূরণ করতে পারেনি, কিন্তু তাদের চেষ্টার জায়গাটা আমি করতে দেখি না। আমি মনে করি যে তারা চেষ্টা করছে, এবং একই সাথে আমরা যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে, সকল রাজনৈতিক দলগুলি বা ছাত্র সংগঠনগুলি, আমাদের জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করা দরকার, এবং এই সহায়তার জায়গাটা সমালোচনা করার মাধ্যমে তাদের কোনো জায়গায় যখন ঘাটতি হয় সেই জায়গায় আমরা স্ট্রংলি সমালোচনা যেমন করবো, আবার একই সাথে গুরুত্বপূর্ণ উদ্যোগ যখন তারা নেয় তখন আমরা আবার এটিকে প্রশংসাও করবো, তাদেরকে হেল্প করবো, তাদেরকে সহযোগিতা করবো, এই বিষয়গুলোকে সমাধান করবো। সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রত্যাশা হয়তো পুরোপুরি পূরণ হয় নাই, কিন্তু অনেকটাই পূরণ হয়েছে, এবং আমাদের উচিত যে সর্বাত্মকভাবে এই সরকারকে সমালোচনা এবং একই সাথে সহযোগিতার মাধ্যমে তাদের সর্বাত্মকভাবে তাদের পাশে দাঁড়ানো এবং সর্বাত্মক সহযোগিতা করা। আপনি আজকালের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু করতে আচ্ছা, প্রথমত আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে সময় দেওয়া ইন্টারভিউ দেওয়ার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চাই, সেটা হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে আমরা একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু পরিবেশে সবাই যার যার কার্যক্রম পরিচালনা করতে পারছি, যে অধিকারগুলো থেকে লম্বা সময় ধরে আমরা বঞ্চিত ছিলাম, সেই অধিকারগুলো আমরা ফিরে পাচ্ছি। প্রত্যেকেই যার যার জায়গা থেকে যার প্রতিভাগুলোকে প্রপারলি ইউটিলাইজ করার সুযোগটা পাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে মানে সবাইকেই এই রাষ্ট্র গঠনে দেশ ও জাতির কল্যাণে কাজ করা উচিত। যে যেই জায়গায় থাকে, যার যে একজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তাদের যেমন দায়িত্ব আছে, এর সাথে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সবার দায়িত্ব আছে। সবাই যদি সর্বাত্মকভাবে আমাদের দেশের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে এগিয়ে আসি, তাহলে আমরা চিন্তা করি যে আমরা মনে করি যে সুন্দর এবং স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নটি প্রতিফলিত হবে, এবং শীঘ্রই পৃথিবীর কাছে যে আমাদের বাংলাদেশের যে অবস্থান এটা আরও অনেক উপরে উঠবে, এবং একই সাথে যে বাংলাদেশ বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এই প্রত্যাশা রেখে এবং আপনাকে